আপনি যদি ৪৫তম হন আপনি চাকরিটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ ওই যে ৫৬% কোটাধারীরা আছে তাদের জন্য আপনি চাকরিটা পাচ্ছেন না। কোটা সিস্টেমের কারণে মেধাবীরা চাকরি পাচ্ছে না। চাকরি না পাওয়ার কারণে আপনি দেখতে পারবেন যে এই যে আত্মহত্যার যে ঘটনাগুলো আছে সেগুলো বাড়তেছে। তারপরে এই যে ছেলেমেয়েরা তারা হতাশায় ভুগতেছে। এই হতাশাগ্রস্ত জেনারেশন নিয়ে একটা দেশ কিভাবে আগাবে? ২০১৩ সালেও কিন্তু কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। ২০১৩ সালে কিন্তু কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। আমরা কিন্তু সেটার কথা বারবার ভুলে যাই। এরপরে আবারও ৫ বছর যেতে না যেতে ২০১৮ সালে আবারও কোটা সংস্কার আন্দোলন হয়। কোটা যে পার্সেন্টেজটা আছে, কোটার পার্সেন্টেজটা ১০%-এর মধ্যে নিয়ে আসার জন্য তখন আন্দোলন করা হয়। আর ওই আন্দোলনের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনো কোটা থাকবে না। যারা কোটা দিয়ে চান্স পাচ্ছে তারাও খুব ভালোভাবে পড়াশোনা করে সেই যোগ্যতাটা অর্জন করে তারপরেই কিন্তু আপনার পরীক্ষাগুলোতে বসবে। আর সেই কারণে তারা কিন্তু যোগ্য হয়ে উঠবে। আর সেই যোগ্যতার ভিত্তিতে তারা যদি প্রশাসন এবং বিভিন্ন বড় বড় কমান্ডিং পজিশনগুলোতে যায় তাহলে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। তারা সেই কোটা দিয়েই চান্স পাক, কিন্তু তাদের মধ্যেও একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা চাচ্ছি। আসলে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে অলরেডি। আপনি দেখেন যেদিন আদালতে রায় দেয় ৬ জুন সেদিনই কিন্তু সন্ধ্যাবেলায় আমরা দেখতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে সবাই নেমে পড়ে। কেন নেমে পড়ে? কারণ এই যে ২০১৮ সালে যে পরিপত্রটা জারি করা হয়েছিল, সরকার যে পরিপত্রটা জারি করেছে, প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনো কোটা থাকবে না। সেই পরিপত্রটা যখন অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে সেদিনই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা লাইব্রেরিতে পড়ার টেবিল ছেড়ে রাস্তায় নেমে গিয়েছিল। রাস্তায় নেমে তারা ক্ষোভে ফেটে পড়েছিল। তারপরের দিন থেকে একটার পর একটা দিনের পর দিন আন্দোলন চলছে। তারপরে আপনি দেখতে পারবেন যে মাঝখানে যে কোরবানির ঈদ গেল, কোরবানির ঈদের ছুটিতে সবাই বাড়িতে চলে গিয়েছিল, তাই কেউ কোনো ভাবে মাঠে নামতে পারেনি। কিন্তু ঈদের পর কিন্তু আবারও আমরা দেখতে পারি যে স্রোত শিক্ষার্থীদের স্রোত। কেন? কারণ তারা এই যে কোটার যে বৈষম্যটা রয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আর আমরা দেখতে পারতেছি যে সারা দেশে বিভিন্ন জায়গায় আপনার এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। আপনি দেখতে পারবেন যে জাহাঙ্গীরনগর ঢাকা আরিচা মহাসড়ক ব্লক করেছে। তারপর ঢাকা ময়মনসিংহ যে রেলপথ আছে সেটা ব্লক করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তারপর আরো এরকম বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখতে পারি যে তারা আমাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি আছে সেটার সাথে কিন্তু একাত্মতা পোষণ করে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অবরোধ গড়ে তুলেছে। এখন তারা কেন এটা করছে? এটা আমার একটা কথা আছে, কেন তারা এটা করছে? তারা তো চাইলেই পারতো যে পড়ার টেবিলে ফিরে গিয়ে পড়াশোনা করতে, কিন্তু তারা এতটাই বিক্ষুব্ধ যে তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হচ্ছে। এজন্য কিন্তু আমরা দেখতে পারতেছি সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজ তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছে, এমনকি স্কুলের শিক্ষার্থীরাও নেমে এসেছে। কারণ তারাও কিন্তু বুঝতে পারতেছে যে এই কোটা ভবিষ্যতে তাদেরও সমস্যা, এই জিনিসটা মনে করে তারাও ভবিষ্যতে তাদেরও সমস্যা এই কোটাটা। জি জি, এটার জন্যই কিন্তু আপনি দেখতে পারবেন যে সব জায়গাতেই কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। আর আন্দোলনটা আরো বাড়বে। আমরা এই আন্দোলনটা এখনো কোনো সংগঠিত আন্দোলন না, এটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ধরেন যে ১০০টা সিট আছে, আর ১০০টা সিট আছে একটা চাকরিতে, আর মনে করেন যে ৫৬% কোটা বহাল আছে। তো এই ৫৬% কোটার মধ্যে আপনি সাধারণ শিক্ষার্থী হিসেবে ৪৪% মেধাভিত্তিক নিয়োগ পাবে। তো ৪৪% করলে কত হয়? ৪৪ জন। এখন আপনি যদি ৪৫তম, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা আসলে খুব হতাশাজনক। আপনি যদি ৪৫তম হন, আমরা কোটার কারণে আমরা অনেকেই হয়তো আমরা পাচ্ছি না, পাই নাই।
তো সেটা আসলে আমাদের হয়তো বাইরে আসার কোনো প্ল্যানও ছিল না যদি সরকারি জবটা হতো। হ্যাঁ, আমি সেটাই বলছি যে আপনি যদি 45তম হন আপনি চাকরিটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ ওই যে 56% কোটাধারীরা আছে তাদের জন্য আপনি চাকরিটা পাচ্ছেন না। এখন কোটার প্রয়োজনীয়তা আছে। আনোয়ার ভাই যেটা বললেন যে অনগ্রসর জনগোষ্ঠীদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে অগ্রসর করে আনার জন্য কোটার একটা প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, আমিও মনে করি যে কোটার প্রয়োজনীয়তা আছে, কিন্তু এটা আমার দেখতে হবে যে আমি কোটা দিতে গিয়ে আমি সাধারণদের উপরে একদম কোটাটা চাপিয়ে দিচ্ছি কিনা। আমার কোটার একটা তো রেঞ্জ থাকতে হবে, যে রেঞ্জের বাইরে গেলে একটা বেইনসাফি হয়ে যায়। যেমন আমরা দেখতে পারতেছি এই যে 56% কোটা এখন বহাল আছে, এইটা একদমই বেইনসাফি। তার মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% হচ্ছে নারী কোটা, তারপর 10% জেলা কোটা, 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, আর 1% প্রতিবন্ধী কোটা। এখন এই যে এখানে এখানে শুধু 56% কোটা নিয়ে কথা হচ্ছে না অয়ন, এখানে শুধু 56% কোটা না, আপনি জাস্ট থেকে রেলওয়েতে 82%। আমি ওইটাতে আসতেছি। আমি প্রথম দ্বিতীয় শ্রেণীর কথাটা আগে একটু শেষ করি। তো এই 56%-এর মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে 30% মুক্তিযোদ্ধা কোটা, আর বাকি সবগুলো মিলিয়েও কিন্তু মানে মাত্র 26% কোটা। এখন কথা হচ্ছে যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। এটা বাংলাদেশ স্বাধীন করার জন্য আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। আর 1971-এর পরবর্তী যে সময়টা, এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু মুক্তিযোদ্ধারা। এটাও আমরা বিশ্বাস করি, মুক্তিযোদ্ধারা এবং তাদের সন্তান সন্ততিরা। ওকে, তো এই যে তারা নিজের দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছে, যুদ্ধ করার পর তাদেরকে কিন্তু কোটার একটা সুবিধা দেওয়া হয়েছে। 1972 থেকে 1976 সাল পর্যন্ত 80% কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হইতো, যার বেশিরভাগই ছিল মুক্তিযোদ্ধা কোটা, আর 20% শুধুমাত্র মেধার ভিত্তিতে নিয়োগ করা হইতো। তো এটা একদম প্রথম আলোর প্রতিবেদনে স্পষ্ট। তারপর 1976 সালে এসে কিন্তু কোটার যে পরিমাণটা সেটা কিন্তু কমিয়ে 60% কোটায় আনা হয় এবং 40% মেধাভিত্তিক নিয়োগ হয়। তারপরে কালের পরিক্রমায় 1985 সালে আমরা দেখতে পারি যে শুধু প্রথম ও দ্বিতীয় গ্রেডের দ্বিতীয় শ্রেণীর যে চাকরিগুলো আছে সেটাতে 40% থেকে 45% আপনার মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, বাকি 55% হচ্ছে আপনার কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। সেখানে তখন ছিল 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা, আর 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা। তখনও প্রতিবন্ধী কোটা অ্যাড হয়নি। তখনও সরকার মনে করেনি যে প্রতিবন্ধীরা একটা অনগ্রসর জনগোষ্ঠী। ঠিক আছে, তারপরে আপনি যখন এই 1985 সালের পরে বিভিন্ন আন্দোলন দেখে থাকবেন, 1985 সালের পর 2008 সালে কিন্তু কোটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, অনেক আলাপ আলোচনা হয়েছিল। এরপরে কিন্তু 2013 সালেও কিন্তু কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। 2013 সালে কিন্তু কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, আমরা কিন্তু সেটার কথা বারবার ভুলে যাই। এরপরে আবারও 5 বছর যেতে না যেতে 2018 সালে আবারও কোটা সংস্কার আন্দোলন হয়। কোটা যে পার্সেন্টেজটা আছে, কোটার পার্সেন্টেজটা 10%-এর মধ্যে নিয়ে আসার জন্য তখন আন্দোলন করা হয়। আর ওই আন্দোলনের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনো কোটা থাকবে না। এরপরে কিন্তু আন্দোলনকারীরা থেমে যায়। তখনও কিন্তু আপনার তৃতীয় আর চতুর্থ শ্রেণীতে কিন্তু ওই কোটাগুলো বহাল ছিল। তৃতীয় আর চতুর্থ শ্রেণীর যদি আপনি দেখেন যে প্রাইমারিতে 96% কোটা, 96%, এটা তো একদমই বেইনসাফি। এখানে তো আপনি মেধাবীদেরকে একদম জায়গায় দিতেছেন না। তারপর রেলওয়েতে 82% কোটা, এগুলা কি ননসেন্স। মানে একটা লেভেল প্লেইং ফিল্ড, যে একটা স্বাধীন দেশে থাকার কথা, এই লেভেল প্লেইং ফিল্ডটা দেওয়া হচ্ছে না। তার উপর 82% কোটা আসলে কিভাবে, মানে তাহলে বাকি থাকে কি? হ্যাঁ, সেটাই। তারপরে আপনি দেখবেন যে এই যে
আমরা কিন্তু দেখতে পারি যে স্বাধীনতার পরে বিভিন্ন সময় কোটা কিন্তু কমিয়ে আনা হয়, ঠিক আছে, কোটাটা কমিয়ে আনা হচ্ছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা কোটা পেয়েছেন, হ্যাঁ এটা আমরা সমর্থন করি। মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিরাও কোটা পেয়েছেন, এটাও আমরা সমর্থন করি। কিন্তু তার পরবর্তী জেনারেশন অর্থাৎ নাতি নাতনিরা কোটা পাবে, এটা আমরা সমর্থন করি না। কারণ তাদের মুক্তিযুদ্ধে কোনো অবদান ছিল না, ঠিক আছে তারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, কিন্তু আমরা বাই ব্লাড যে একটা তন্ত্র তৈরি করতে চাচ্ছি, যে বাংলাদেশের যে চাকরি ক্ষেত্রগুলো আছে, এই চাকরি ক্ষেত্রগুলো বড় বড় কমান্ডিং পজিশন গুলোতে মুক্তিযোদ্ধাদের গিয়ে কোটা দিয়ে হচ্ছে ঢুকে তারা বিভিন্ন বড় বড় জায়গায় যাবে এবং সেখানে থাকবে তাদের নিজেদের পরিশ্রম ছাড়া। আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা লেভেল প্লেইং ফিল্ড হোক, যা মেধাবীরাই যাতে সুযোগ পায়। আর তা না হলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে বিগত বছরের বিভিন্ন প্রতিবেদনে, ডেইলি স্টারের প্রতিবেদনে আমরা দেখতে পারতেছি যে এই কোটা সিস্টেমের কারণে মেধাবীরা চাকরি পাচ্ছে না। চাকরি না পাওয়ার কারণে আপনি দেখতে পারবেন যে এই যে আত্মহত্যার যে ঘটনাগুলো আছে সেগুলো বাড়তেছে। তারপরে এই যে ছেলেমেয়েরা তারা হতাশায় ভুগতেছে। এই হতাশাগ্রস্ত জেনারেশন নিয়ে একটা দেশ কিভাবে আগাবে, এটা আমি প্রশ্ন রেখে গেলাম আনোয়ার ভাইয়ের কাছে। তারপর হচ্ছে শেষ করবেন অয়ন? হ্যাঁ, আরেকটু আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, মুক্তিযোদ্ধারা কিন্তু আপনার স্বাধীনতার পরবর্তী সময় থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে আসছে। তারা কিন্তু মুক্তিযোদ্ধা ভাতাও পাচ্ছে, এটাও আপনারা হয়তো জানেন। তো এত কিছুর পরে ভাতা দেওয়ার পরেও তারপর মুক্তিযোদ্ধারা এবং তাদের সন্তান সন্ততিদের কোটা দেওয়ার পরও, তাদের চাকরি হওয়ার পরও, আবার ভাতা থাকার পরেও তাদের নাতি নাতনিরা কেন মেধার লড়াইয়ে হেরে যায়, এটাও একটা অনেক বড় প্রশ্ন। তারপরে আমি লাস্ট কিছু কোটার অপকারিতা বলে আমি শেষ করে দিচ্ছি। প্রথম অপকারিতা যেটা, যে যারা কোটাধারী হয়ে বিভিন্ন চাকরিতে সুযোগ পাচ্ছে এবং চাকরিতে জয়েন করছে, তারা কিন্তু কাউকে বলছেও না যে আমি কোটার ভিত্তিতে চান্স পেয়ে আছি। এটা তাদের জন্যই একটা লজ্জাজনক ব্যাপার। তারপর হচ্ছে এই যে মেধার যে অবমূল্যায়ন হচ্ছে, এখানে কোটাধারীরা দেখবেন যে আপনারা অনেক কম মার্ক পেয়েও বিভিন্ন চাকরি পরীক্ষায় একটা সুবিধা পাচ্ছে, তারা চাকরিগুলো পাচ্ছে। এখানে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু মনে করে যে তাদের মেধার একটা অবমূল্যায়ন হচ্ছে। এই কারণে কিন্তু তারা আর দেশে থাকতেছে না, দেশ থেকে তারা বিদেশে চলে যাচ্ছে। বিদেশে গিয়ে তারা তাদের তাদের অন্য দেশকে সার্ভ করতেছে। আনোয়ার ভাই যে বললেন আপনি হচ্ছে আমাদের সন্তানদেরকে দেশে রাখতে চান, আপনি তো সেই সিস্টেমটাই করে দিতে পারছেন না। আপনি যদি সেই সিস্টেমটাই না করে দিতে পারেন, তাহলে মেধাবীরা কেন এই দেশে থাকবে? কোটা চাই, কিন্তু কোটাটা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য, যেহেতু সংবিধানের 19 নম্বর ধারায় বলা আছে যে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিভিন্ন চাকরিতে বা পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের জন্য একটি জায়গা করে দিতে হবে। সেই জায়গা থেকে আমি বলবো যে কোটা আমাদের দরকার আছে। এখন তাদের এই পার্সেন্টেজটা কতটুকু রাখা দরকার সেটা কি আমরা বলে দিব? না, আমরা এটা বলে দিব না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আছে, তারা যদি পরিসংখ্যানটা করে যে কারা কারা অনগ্রসর গোষ্ঠী আছে, কাদের হচ্ছে মাসিক আয় কম, তাদেরকে যদি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায় এবং সেই অনুযায়ী যদি নতুন একটা পরিপত্র জারি করা হয়, আর এটা যদি সাধারণ শিক্ষার্থীদের উপর একটা বেইনসাফি না হয়ে যায়, তাহলেই আমাদের আন্দোলন আমরা থামিয়ে দিব। নতুন একটা পরিপত্র জারি, কারণ সরকার চাইলে যে কোনো সময় নতুন পরিপত্র জারি করতে পারে এই ক্ষেত্রে। আর আমরা আরেকটা দফা অ্যাড করতে, আমাদের 3 নম্বর দফা যেটা, আমাদের 3 নম্বর দফায় বলা আছে যে আমরা চাই যে যারা কোটাধারী আছে তারা চাকরি ক্ষেত্রে শুধুমাত্র একবারই কোটা ব্যবহার করতে পারবে, তাহলেই কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হয়ে যাবে। যারা
কোটা দিয়ে চান্স পাচ্ছে তারাও খুব ভালোভাবে পড়াশোনা করে সেই যোগ্যতাটা অর্জন করে তারপরেই কিন্তু